ক্যাম্পাসের একটা অনুষ্ঠান ছিল। বন্ধু, সিনিয়র জুনিয়র সবার সাথে হইহুল্লোড় করে অনুষ্ঠান শেষ করে আরো বেশ রাত পর্যন্ত ছিলাম ক্যাম্পাসে। খাওয়া দাওয়া আড্ডা সব করে রাত 1টার দিকে বাড়ির পথ ধরলাম। বন্ধুরা বারবার করে বলছিল, আজকে হলে থেকে যা, এত রাতে যাস না। কিন্তু তাদের কথা শুনলাম না। বাড়িতে কড়া করে বলে দিয়েছে, রাতে বাড়ি না ফিরলে আর ঢুকতে দেবে না। তাছাড়া ভেবেছিলাম একটা না একটা কিছু পেয়েই যাবো, কিন্তু রাস্তায় এসে কিছু তো হেঁটেই বুঝে গেলাম পৃথিবীবাম কিচ্ছু নাই। ক্যাম্পাস থেকে আমার বাড়ি 2 কিলো মতো হবে। আরেকটু সামনে গেলে হয়তো কিছু একটা পেয়ে যাব, এই আশা করে আরো সামনে এসে বুঝলাম যে কপালে কিছুই নেই। এদিকে আধা কিলোর বেশি পার করে আসছি। আস্তে আস্তে থেমে থেমে আসছিলাম, রিক্সা অটো কিছু খবর এই আসে। এদিকে সারাদিন হইহুল্লোড় লাফালাফি করে এমনিতেই ক্লান্ত ছিলাম। এখন সামান্য হেঁটেই ভালো মতো পায়ে ব্যথা করছে। এত দূর এসে ক্যাম্পাসে ফিরে যাব নাকি বাড়ির দিকে হাঁটবো তাও বুঝতে পারছি না। শেষে বাড়িতে আম্মার হুমকির কথা মনে পড়তেই যা থাকে কপালে ভেবে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। এখনো 1.5 কিলো মতো বাকি। ভাবতেই শীতের রাতে আরো ঘামতে থাকতাম। রাস্তাঘাট একদম নির্জন। শীতের রাত, কুয়াশা বেশি নাই, মাঝারি কুয়াশা। কিছু দূর পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে। জ্যাকেটের চেনটা গলা পর্যন্ত টেনে দিয়ে হুটি দিয়ে ভালো মতো মাথাটা ঢেকে নিলাম। এই অবস্থায় কোনো টহল পুলিশ আমাকে দেখলে নির্ঘাত ধরে নিয়ে যাবে, যতই ভার্সিটির স্টুডেন্ট পরিচয় দিই না কেন। কারণ এইভাবে একা একটা ছেলে এই শীতের রাতে এরকম রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা আসলে অস্বাভাবিক। কিন্তু কপাল ভালো, কোনো পুলিশ টুলিশ নেই। সেই সাথে এটাও লক্ষ্য করলাম রাস্তায় কোনো কুকুরও নেই। এমন রাতে শহরের রাস্তাগুলো শুধুমাত্র কুকুরদের দখলে থাকে। কিন্তু এত লম্বা রাস্তা পার করে আসলাম, একটাও কুকুর নেই। এমনকি রাস্তায় একটা গার্ডও নেই। কেমন অস্বস্তি লাগতে থাকলো। অর্ধেক পথ পার করে আসার পর বুঝলাম কেউ একজন আমার পিছন পিছন হাঁটছে। ভয় ভয় লাগতে থাকলো। এত রাতে এই নির্জন রাস্তায় আমার ঠিক পেছন পেছন যেই হাঁটুক না কেন, সুবিধাজনক কেউ হতে পারে না। পেছনে ঘাড় ঘোরাতে কেমন জানি লাগছে। হাঁটছি তো হাঁটছি, কিন্তু ঘাড় আর হাত যেন জমে গেছে। কান খাড়া করে রাখলাম, যদি পেছনের লোকটা কিছু করতে যায় তাহলে যেন টের পাই। কান খাড়া করে রেখে পায়ের শব্দ শুনতে লাগলাম। ভালো করে খেয়াল করে শুনে বুঝতে পারলাম পেছনের লোকটা ঠিক আমার মতো পা ফেলে হাঁটছে। একদম একই শব্দে, একই রকম রিদমে। এমনকি জুতার শব্দও হুবহু এক। মনে হবে যেন আমি নিজেই হাঁটছি পেছনে। সামনে একটা ল্যাম্পপোস্ট আছে। ওটা পার করে আসার পর দেখি ওর আলোতে আমার ছায়া ঠিক আমার সামনে পড়ল। ভাবলাম এটাই সুযোগ। পেছনের লোকটাও ল্যাম্পপোস্ট পার করে আসার পর তার ছায়া লম্বা হয়ে পড়ল আমার কিছুটা সামনে ডান দিকে বাঁকা হয়ে। আর তাতেই বুঝলাম সে লোকটা আমারই মতো মাথায় হুডি দেয়া, জ্যাকেট পরে, জ্যাকেটের পকেটে হাতা ঢুকিয়ে হাঁটছে। পুরো ব্যাপারটা অস্বাভাবিক। এমনভাবে হাঁটা যায় না। কিছু একটা করতে হবে। হঠাৎ করে আমি দাঁড়িয়ে গেলাম। ঠিক সাথে সাথে পেছনের জন্য দাঁড়িয়ে গেল। আমি এদিকে অতিরিক্ত ঘামছি আর শীতে কাঁপছি। কেমন অনুভূতি বলে বোঝানো যাবে না। আবার হাঁটা শুরু করলাম। পেছনের জন্য সাথে সাথে হাঁটা শুরু করলো। একদম সাথে সাথেই। কোনো বিলম্ব নেই। তার প্রতিটা নড়াচড়া সবকিছু ঠিক যেন আমার কপিক্যাট। আমার মাথার মধ্যে কেমন দপদপ করছে। আরো দ্রুত হাঁটা শুরু করলাম। পেছনের জন্য কোনোরকম বিলম্ব ছাড়াই হাঁটার গতি ঠিক একইভাবে বাড়িয়ে দিল। বুঝলাম আস্তে হাঁটি আর দ্রুত এভাবে কাজ হবে না। এর মোকাবেলা করতে হবে। ঠিক যেমন দ্রুত গতিতে হাঁটছিলাম, ঠিক তেমনই ব্রেক করে কষে দাঁড়িয়ে গেলাম। বলা বাহুল্য পিছনের জন্য একদম একই সাথে একইভাবে ব্রেক করে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর যেটা প্রচন্ড আতঙ্কের সাথে খেয়াল করলাম সেটা হলো পেছনের জন ঠিক আমার এক হাত পিছনে দাঁড়িয়ে আছে এবং আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। মাথার মধ্যে খুব দ্রুত গতিতে দপদপ করছে আমার। কয়েক সেকেন্ড একইভাবে দাঁড়িয়ে থেকে একদম হঠাৎ করে শরীর ঘুরিয়ে পিছনের জনের মুখোমুখি দাঁড়ালাম। ঘুরে বুঝলাম হাঁটা থামিয়ে ঘুরে দাঁড়ানোটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। স্ট্রিট ল্যাম্পের আবছা আলোতে আমি দেখলাম আমি আমার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আমি। একই জামা, জ্যাকেট, প্যান্ট, একই হালকা দাড়ি গোঁফ, একই জুতা পায়ে, একই উচ্চতা, একই গায়ের রং।
প্রথমে ভাবলাম কোনো আয়নার সামনে দাঁড়ানো আমি হয়তো, কিন্তু প্রচণ্ড আতঙ্কের সাথে দেখলাম সামনের জন আমি নিজে আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিলাম। হাসিটাকে আমার অমানুষিক মনে হলো। প্রচণ্ড ভয়ে আতঙ্কে আমি যেন জমে গেলাম। হঠাৎ সামনের জন আমি এক হাত উঠিয়ে হাতের পাতাটা সোজা করে ঠিক আমার বুকের বাম দিকে হৃৎপিণ্ড বরাবর রাখল। তার মুখে ঠিক তখনও সেই বাঁকা অমানুষিক হাসি। চোখ বড় বড় করে নিচের বুকের দিকে তাকালাম, আর দেখলাম আমার শরীর নিচের দিক থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। আমার পা, কোমর, পেট আস্তে আস্তে গায়েব হয়ে কেমন একটা আলোর আভা হয়ে সামনের জনের শরীরের সাথে মিশে যাচ্ছে। আমি হা হয়ে চোখ বড় বড় করে সামনের আমির দিকে তাকালাম। তার মুখে তখনও সেই বাঁকা অমানুষিক হাসি। নিজের মাথাটা গায়েব হয়ে যাওয়ার ঠিক আগে শুধু এটুকু বুঝতে পারলাম আমি আর আমি নেই, আমি ও হয়ে যাচ্ছি। নিজের আমি শেষ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে প্রিয় মানুষগুলোর মুখ সামনে একবার শুধু ভেসে উঠল। বডি অ্যান্ড সোল ট্রান্সফারিং প্রসেসটা শেষ করে নিজের দিকে তাকালাম। হাদারামটা এখন আর নিজের কোনো অস্তিত্বই নেই। সে পুরোটা, এমনকি তার আত্মাটাও আমার হয়ে গিয়েছে। এখন থেকে আমি আরিফ। যাক বাবা, বাঁচলাম। সেম্ব্রোরো গ্যালাক্সি প্রতিরক্ষা বাহিনী আমাকে এখন আর সহজে খুঁজে পাবে না। ২৭ নম্বর খুনের পর এখন আমাকে ধরতে পারলে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু কপালে থাকবে না। এখন এই পৃথিবীতে আরিফের বাকি জীবনটা আরিফের মতো হাঁদারাম হয়ে পার করে দেব। তবে সমস্যা হলো এদের আয়ু অনেক কম। একটা গড় আয়ু পার করে মারা যাবার অভিনয় করে পরে আরেকটা মানুষ খুঁজে তার অস্তিত্ব নিয়ে বাঁচতে হবে। আপাতত বাড়ি গিয়ে আম্মার ঝাড়ি খেতে হবে।